গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড চ্যানেল কেস স্টাডি। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার জিকেগুলো করাচ্ছিলাম, যেটা 1 থেকে 5টা ক্লাসে আমি 200টা মতো প্রশ্ন অলরেডি আলোচনা করে দিয়েছি। তো এটা তোমাদের এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে বলে একটা প্লেলিস্ট আছে, দেখবে সেখানেই তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে। আর আই বাটনেও তোমাদেরকে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। আর এটা তোমাদের মানে সোম, বুধ আর শুক্র 3টে দিন আমি করাচ্ছি সন্ধ্যাবেলা 6টায় এই কেস স্টাডি চ্যানেলটায়। প্লেলিস্টে সেভ করে রাখো, পুরো প্রিভিয়াস ইয়ার জিকেটা তোমাদের এই সিরিজ জুড়ে কভার করা হবে। আর এসএসসি জিডি তোমাদের ইংরাজি ক্লাসও চলছে সোম, বুধ, শুক্র সকাল 9:30 থেকে। কিন্তু এই সপ্তাহে তোমাদের বুধবার আর শুক্রবার এই দুটো দিন ক্লাস অফ থাকবে, কেননা ম্যাম অ্যাভেলেবেল থাকবেন না। কেমন? আর আজকে সন্ধ্যাবেলা 7টা থেকে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ক্লাস স্টার্ট হচ্ছে। সবাই এটাকে নজর রেখো। আমি তোমাদের টেলিগ্রামেতেও লিঙ্ক দিয়ে দেবো, যদি ইউটিউব থেকে নোটিফিকেশান না যায়। টেলিগ্রামে সবাই যুক্ত থেকো, ওখান থেকেও তোমাদের নোটিফিকেশান চলে যাবে। আর ডাব্লিউবিপি কেপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও তোমাদের নলেজ অ্যাকাউন্টে সোমবার আর শুক্রবার স্টার্ট হয়ে গেছে। কেমন? চলো, এগুলোর পিডিএফ মক টেস্ট নোটসের জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে রেখো সবাই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। কেমন? আর এসএসসির জিডি, এমটিএস বা সিএইচএসএল এর জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা এটা ট্রাই করতে পারো। এখানে তোমাদের 3 ধরনের মক টেস্ট রয়েছে: চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস ফুল লেন্থ। তোমরা এই প্রাপ্তি ব্যাচে জয়েন করলে জিডি, এমটিএস, সিএইচএসএল এর সবকটারই ফুল লেন্থ মক টেস্ট আর সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সব কিছুটাই করতে পারবে। এই অফারটা লিমিটেড অফার, এই কুপন কোডটা ইউজ করে তোমরা জয়েন করে নাও। আরও ডিসকাশন বা কিছু জিজ্ঞাসা করার থাকলে 9593430522 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তো আজকের প্রথম প্রশ্ন আমাদের: ক্ষার লাল লিটমাসের রঙকে ড্যাশে পরিবর্তন করে। তো এটা জিডি কনস্টেবল 2000, এসএসসি জিডি কনস্টেবল 2022-এর একটা প্রশ্ন। ক্ষার লাল লিটমাসকে নীলে পরিবর্তন করে। এর স্বাদ তিতো হয় এবং লাল লিটমাসের রং নীলে পরিবর্তিত হয়। আর এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। তারপরে দেবপ্রয়াগে ভাগীরথী কোন নদীর সাথে যুক্ত হয়? দেবপ্রয়াগে ভাগীরথী যুক্ত হয় অলকনন্দার সাথে। দেখো, দেবপ্রয়াগ হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তিহুরি গাড়োয়াল জেলার একটা শহর, এবং এটা নগর পঞ্চায়েত হচ্ছে পৌরসভা। এটা অলকনন্দা নদীর একটা পঞ্চপ্রয়াগ, মানে 5টা সঙ্গমের মধ্যে একটা, যেখানে অলকনন্দার ভাগীরথী নদী মিলিত হয়েছে এবং সেখান থেকেই গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। দেবপ্রয়াগ হচ্ছে সেই জায়গা যেখানে অলকনন্দার ভাগীরথী নদী মিলিত হয়েছে। কেমন? তারপরে ভারতে আভ্যন্তরীণ জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা কে দেখেন? ভারতে আভ্যন্তরীণ জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা ভারতের আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ দেখে থাকে। ভারতের এই আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ অর্থাৎ IWAI, এটা 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর সদর দপ্তর নয়ডায় রয়েছে, উত্তরপ্রদেশের। তারপরে নিম্নলিখিত রাজনীতিবিদদের মধ্যে কে 2022 সালের জুলাই মাসে ভারতের রাষ্ট্রপতি হন? 2022 সালের জুলাই মাসে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন দ্রৌপদী মুর্মু। 2022 সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন ছিল 16তম রাষ্ট্রপতি নির্বাচন। আর সংবিধানের 58 ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা রয়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স হচ্ছে 35 বছর বা তার বেশি হতে হয়। তারপরে দেখো, ব্যক্তিগত নিষ্পত্তিযোগ্য আয় হলো অর্থ যা পরিবারের খরচের জন্য উপলব্ধ, ড্যাশ এবং আয়করের হিসাব রাখার পরে ব্যয় করা। এটা একটা অর্থনীতির খুব বেসিক একটা প্রশ্ন, তোমাদের এটা হচ্ছে সঞ্চয় হয়ে যাবে। আর নিষ্পত্তিযোগ্য ব্যক্তিগত আয়ের সূত্র হচ্ছে ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ করটা বাদ দেওয়া এবং খরচের জন্য ব্যয় প্লাস সঞ্চয়, এটা যোগ করলেই হয়। তারপরে ভারতের সংবিধানের নিচের কোন ধারা কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করেছে? ধারা 22। সংবিধানের 10 নম্বর ধারা কেন্দ্রের ভাষা নিয়ে কাজ করে। সংবিধানের 47 নম্বর ধারা রাজ্যকে পুষ্টির স্তর এবং জীবনযাত্রার মান বাড়াতে আর জনস্বাস্থ্যের উন্নতি করার নির্দেশ দেয়। সংবিধানের 35 নম্বর ধারায় সমসাময়িক তালিকা বা রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন কোনো বিষয় আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। তারপরে শিল্প উন্নয়নের অসুবিধা কি?
শিল্প উন্নয়নের অসুবিধা হচ্ছে এখানের মধ্যে দূষণ। যদি 4 জন শ্রমিকের প্রয়োজন হয় এবং 7 জন কাজ করে, তাহলে অতিরিক্ত 3 জন শ্রমিক কি ধরনের বেকারত্বে ভুগছে? খুব সুন্দরভাবে যারা প্রাপ্তি ব্যাচে আছো, আমি তোমাদেরকে এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কি হয়ে যাবে। এটা আমাদের ছদ্মবেশী বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব। এখানে আমরা যদি চক্রীয় বেকারত্ব দেখি বা সাইক্লিক আনএমপ্লয়মেন্ট দেখি, এটা হচ্ছে একটা ব্যবসায়িক চক্রের ফলাফল, যেখানে মন্দার সময় বেকারত্ব বৃদ্ধি পায় আর অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে হ্রাস পায়। আর ঘর্ষণজনিত না, এটা হয়ে যাবে আমাদের ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট যেটা, এটা যখন একজন ব্যক্তি একটি নতুন চাকরি খুঁজছেন বা চাকরির মধ্যে পরিবর্তন করছেন, তখন সেই কাজের মধ্যেকার সময়ের ব্যবধানকে বোঝায়। খুব সুন্দরভাবে তোমাদের প্রাপ্তি ব্যাচে এগুলো বোঝানো আছে। আর প্রযুক্তিগত বেকারত্ব হচ্ছে নতুন কোনো প্রযুক্তি হলে কিছুদিনের জন্য মানুষজন যে বেকার হয়ে পড়ে, কোনো একজন এমপ্লয়ি সেই নতুন প্রযুক্তিটাকে আয়ত্ত করার জন্য, সেই সময়কার বেকারত্বটাকে বলা হয়। তারপরে নিচের কোনটি পরোক্ষ করের উদাহরণ? এর মধ্যে পরোক্ষ করের উদাহরণ কোনটা? জিএসটি। দেখো, ভারতে জিএসটি সক্রিয়ভাবে চালু হয়েছে 2017 সালের 1 জুলাই। আর জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন ভারতের অর্থমন্ত্রী থাকেন। ফাদার অফ জিএসটি বলা হয় অটল বিহারী বাজপেয়ীকে। জিএসটি একটা পরোক্ষ কর। ভারতীয় সংবিধানে 101 নম্বর ধারাতে জিএসটির উল্লেখ রয়েছে। আর জিএসটি কাউন্সিল 279A অনুচ্ছেদ দ্বারা স্থাপিত হয়েছিল। জিএসটি চালু হয় প্রথম ফ্রান্সে। ভারত কানাডা দেশে জিএসটি মডেল গ্রহণ করেছে। আর ভারতে জিএসটি ট্যাক্স স্ল্যাব সবচেয়ে বেশি আছে। ভারতের আসাম রাজ্যে প্রথম জিএসটি বিলটা সমর্থন করা হয়েছিল। আর 2018 সালে প্রথম এই দিবস 1 জুলাইয়ের এই জিএসটি ডেটা পালন করা হয়েছিল। তারপরে চুনা পাথর, চক এবং মার্বেল কিসের বিভিন্ন রূপ? চুনা পাথর, চক এবং মার্বেল এগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন রূপ। তারপর 2020 গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে কোন দেশ সর্বোচ্চ স্বর্ণপদক জিতেছে? চীন সর্বোচ্চ স্বর্ণপদক জিতেছে। ভারত 19টি পদক জিতেছে, যার মধ্যে 5টি স্বর্ণ, 8টা রূপো এবং 6টা ব্রোঞ্জ রয়েছে। তারপরে অর্থশাস্ত্র কে লিখেছেন? অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। কৌটিল্য মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদও ছিলেন। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম নাটক রচনা করেন। মেগাস্তিনি 302 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন। আর ভারতে গ্রিক প্রিন্স আলেকজান্ডারের প্রতিনিধি সেলুকাসের রাষ্ট্রদূত হিসেবে আসেন। বাসুদেব ছিলেন, ইনি ছিলেন একজন কানভাস বংশের রাজবংশের প্রতিষ্ঠাতা। মন্ত্রিসভা এবং গভর্নরের মধ্যে যোগাযোগের একমাত্র সংযোগ হলো ড্যাশ। মন্ত্রিসভা আর গভর্নরের মধ্যে যোগাযোগের একমাত্র সংযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী। নিম্নলিখিতদের মধ্যে কে হর্ষবর্ধনের দরবারি কবি এবং হর্ষচরিতের রচয়িতা ছিলেন? বাণভট্ট। বাণভট্ট সংস্কৃত ভাষায় হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচনা করেন। তারপরে উত্তর পূর্ব বায়ু কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে উত্তর পূর্ব বায়ু উৎপন্ন হয়। ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্বে কে ছিলেন? ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্বে কে ছিলেন? MS স্বামীনাথন। নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত? মিলখা সিং। স্কিল ইন্ডিয়া মিশন ড্যাশের ফ্ল্যাগশিপের অধীনে চালু করা হয়েছিল? দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্রণালয়। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 14। 1866 সালে নিম্নলিখিতদের মধ্যে কে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? দাদাভাই নওরোজি। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 সালে দাদাভাই নওরোজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, লন্ডনে ভারতীয় এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায়। তারপরে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারত একটি রাষ্ট্রের ইউনিয়ন? ধারা 1 বলা হয়েছে।
ভারতীয় সংবিধানের ধারা 2 ভারতের ইউনিয়নের নতুন রাজ্যগুলির অন্তর্ভুক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। আর সংবিধানের ধারা 10 রাজ্যগুলোর পুনর্গঠনের ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা সংসদের সাথে সম্পর্কিত। মানে সংবিধানের ধারা 11তে কিছু শর্ত আর পদ্ধতির সাপেক্ষে রাষ্ট্রের সীমানায় কিছু পরিবর্তন করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় দ্রুত শিল্পায়ন এবং জনসাধারণের ক্ষেত্রকে জোর দিয়েছিল। এটা ড্যাশের নেতৃত্বে খসড়া এবং পরিকল্পনা করা হয়েছিল। পিসি মোহালনবিশ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961 পর্যন্ত চলেছিল। দ্রুত শিল্পায়ন আর জনসাধারণের ক্ষেত্রকে শক্তিশালী করার উপর এটা জোর দিয়েছিল। তারপরে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল ড্যাশ। কোথায় ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী? পাটলিপুত্রে। বৈশালী ছিল ব্রিজি মহাজনপদের রাজধানী, আর ইন্দ্রপ্রস্থ ছিল পাণ্ডবদের রাজধানী। কুশীনগর মল্ল প্রজাতন্ত্রের রাজধানী ছিল। জুলাই 2023 পর্যন্ত দীপিকা দেশওয়াল তৃতীয়বারের জন্য ড্যাশে বক্তৃতা দেওয়ার জন্য সবচেয়ে কনিষ্ঠ ভারতীয়। সম্মিলিত জাতিপুঞ্জ। মেগাস্থিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত। এটাতে 570টি টাওয়ার এবং ড্যাশ দরজা রয়েছে। 64টা দরজা আছে। এটা দেখো এসএসসি জিডি কনস্টেবল 2024 কিন্তু এসেছিল। 2023 সালের নভেম্বরে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে কোন দুটি দল খেলেছিল? পাঞ্জাব আর বরোদা। ভারতের প্রথম অর্থনৈতিক জনগণনা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এর সহযোগিতায় ড্যাশ সময়ে অর্থাৎ কত সালে লাক্ষাদ্বীপ ছাড়া সারা দেশে পরিচালিত হয়েছিল? 1977 সালে। দেখো, অর্থনৈতিক জনগণনা পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, পরিসংখ্যান ও কর্মসূচি মানে বাস্তবায়ন মন্ত্রণালয় দ্বারা। প্রতি বছর অর্থনৈতিক জনগণনাগুলো 1980, 1990, 1998, 2005, 2013 আর 2020 সালে পরিচালিত হয়েছে পরবর্তী অর্থনৈতিক জনগণনাগুলো। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জ্যোতিরাও ফুলে। সত্যশোধক সমাজ সত্য সন্ধানী সমাজ নামেও পরিচিত, যেটা 1873 সালে মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর অ্যাথলেটিক্সে IAAF বিশ্ব চ্যাম্পিয়নশিপ ড্যাশ থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। IAAF বিশ্ব চ্যাম্পিয়নশিপ এটা 1997 থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তো এটা এখন বিশ্ব অ্যাথলেটিক্স নামে পরিচিত। এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করে IAAF। এই IAAF বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম 1983-তে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম। তারপর 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মধ্যে কোন রাজ্যে নারী শিক্ষার হার সবচেয়ে কম? বিহারে সবচেয়ে কম। 2011 সালের আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্যের মধ্যে বিহারে সাক্ষরতার হার সর্বনিম্ন। বিহারে সর্বনিম্ন পুরুষ আর মহিলাদের সাক্ষরতার হার মানে 71.2% এবং 51.5%, যেখানে কেরালায় সর্বোচ্চ হার যথাক্রমে 96.1% এবং 92.1%। তারপরে ভারতে দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে নিযুক্ত করা হয়েছে ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে। ভারতের সংবিধানের দ্বারা 103 অনুযায়ী সংসদের যে কোনো একটি কক্ষের বৈঠক গঠনের জন্য কোরাম হচ্ছে সংসদের মোট সদস্য সংখ্যার ড্যাশ হয় 1/10 হয়। নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ? জ্বর। সংবিধান বিভিন্নভাবে সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নাগরিক হিসাবে আমাদের সকলের কাছে থাকা কিছু ড্যাশ নির্দিষ্ট করা
এবং যা কোনো সরকারকে কখনো লঙ্ঘন করার অনুমতি দেওয়া যায় না। আরেকবার আমরা পড়ে নেব এটা। সংবিধান বিভিন্নভাবে সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নাগরিক হিসাবে আমাদের সকলের কাছে থাকা কিছু ড্যাশ নির্দিষ্ট করা, এবং যা কোনো সরকারকে কখনো লঙ্ঘন করার অনুমতি দেওয়া যায় না। এটা আমাদের কি মৌলিক অধিকার। পৃথিবী মাতার পুনরুদ্ধার, সচেতনতা, পুষ্টি আর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কর্মসূচি অর্থাৎ PM প্রণাম, এই যোজনাটি 2023 সালে শুরু হয়েছে। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল বিকল্প সারের ব্যবহার এবং রাসায়নিক সার ব্যবহারের সমতা বজায় রাখার প্রচার করা। তারপর সময়ের মৌলিক একক কি? সেকেন্ড, 2023 সালের অক্টোবরে কোন রাজ্যের মন্ত্রিসভা আবুয়া আবাস যোজনা নামে একটি আবাসন প্রকল্প অনুমোদন করেছে? ঝাড়খণ্ড। ভারতীয় সংবিধানের পার্ট 4A অনুযায়ী যিনি একজন পিতা বা মাতা বা অভিভাবক, তার দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা, বা যেমনটি হতে পারে ড্যাশ বছরের মধ্যে ওয়ার্ড, অর্থাৎ 6 থেকে 14 বছরের ব্যাপারটা তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে। ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি? সিন্ধু লিপি। মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কটা উপাদান পরিচিত ছিল? 63টা। অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1809 সালে। এই পর্যন্ত ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা SSC GDর জন্য অবশ্যই আমাদের প্রাপ্তি ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমাদের A to Z সমস্ত GK, ম্যাথ, রিজনিং, ইংলিশ পুরো জিনিসটা কভার হবে। তোমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও পাবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও পাবে, প্লাস ফুল লেন্থ মক টেস্টও পাবে, সেটা GDরও, MTSেরও এবং CHSLও। তিনটেরই প্রিপারেশন তোমরা এই ব্যাচটা থেকে করতে পারো। আরও কিছু কোয়ারিজ থাকলে বা হেল্প দরকার হলে তোমরা 9593430522 এই নাম্বারে গিয়ে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। নেক্সট ক্লাস 7টার সময় নলেজ অ্যাকাউন্টে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ।